আসসালামু আলাইকুম বন্ধুরা। একটু জরুরি একটা খবর পেলাম, যদিও খবরটা প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, তারপরে মনে হলো আজকে একটু আপনাদের সাথে লাইভে যুক্ত হব, সুতরাং খবরটাও আপনাদের মাঝে উপস্থাপন করাটা জরুরি। সম্প্রতির সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খুবই কড়া বার্তা দিয়েছেন ভারতের আমাদের দক্ষিণ এশিয়ার তাদের সকল পার্শ্ববর্তী দেশগুলোর উদ্দেশ্যে। তিনি একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সন্ত্রাসবাদ এবং বন্ধুত্ব বা ভালো সম্পর্ক এটা একসাথে চলতে পারে না। পাশাপাশি তিনি বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন যখন আসে সে বিষয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন তারা যে সকল দলের অংশগ্রহণমূলক নিরপেক্ষ শান্তি একটি নির্বাচন এবং সেই নির্বাচন পরবর্তী সেই দেশগুলোতে যে শান্তি বসবে সেই জন্য তারা অংশীদারিত্ব হবে। আসলে যে কোনো একটা দেশের সে রাষ্ট্রটা যদি উন্নয়ন হয়, যেমন যে কোনো এটা একটা পরিবারের কথা আসে, যে যদি একজন ব্যক্তি খুবই অর্থনৈতিকভাবে এবং বাকি আদার সব বিষয়গুলো যখন তার পরিবর্তন হয় বা তিনি সাফল্যতা অর্জন করে, তার সাথে সাথে কিন্তু তার আশপাশের লোকজনগুলো সেই সফলতা অর্জন করে বা তার উপকৃত হয়। ভারত মূলত সেই কথাটি এখানে উল্লেখ করেছেন। আমি একটু নিউজটা সরাসরি চলে যাচ্ছি নিউজটা পড়ার জন্য। আপনারা যে যেখানে আছেন যুক্ত হচ্ছেন, এরই মধ্যে দেখতে পাচ্ছি প্রায় 70 জনের মতো লাইভে যুক্ত হয়েছেন। আমি নিউজটি হচ্ছে, সন্ত্রাসবাদ এবং ভালো সম্পর্ক একসঙ্গে চলতে পারে না। পাশের দেশগুলিকে কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের নেবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি আসলে কি তা অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। চেন্নাই আয়োজিত এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রতিবেশী ভালো হলে ভারত সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কিন্তু কোনো প্রতিবেশী রাষ্ট্র যদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তবে ভারতের হাত গুটিয়ে বসে থাকবে না। কথাটা বোঝেন তারা কি বলেছে, যে প্রতিবেশী দেশগুলো যদি তারা ভালো কিছু করে, তারা যদি নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করে, তাহলে ভারত তাদেরকে সহায়তা করবে, কিন্তু কোন দেশ যদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তাহলে ভারতও হাত গুটিয়ে বসে থাকবে না। হুঙ্কারটা কি বুঝেন? কিন্তু সম্প্রতি বাংলাদেশে কিন্তু সেখানে পাকিস্তানিদের আনাগোন এবং জানেন তাদের আইএসআই এর ইভেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায়, ডেভিলিনুসের প্রত্যক্ষ সহযোগিতায় সেই মাটিকে ব্যবহার করে তারা ভারতে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে। সেই বিষয়টি তিনি ইঙ্গিত দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন যে প্রতিবেশী ভালো হলে ভারত সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিবে, কিন্তু কোন প্রতিবেশী রাষ্ট্র যদি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় তবে ভারত ও হাত গুটিয়ে বসে থাকবে না। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং ভারতের নিরাপত্তা বিষয়ক এক প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী কূটনীতিকে ভদ্র ভাষায় সাধারণ জ্ঞান, কমন সেন্স ইনফ্লুয়েন্সড ল্যাঙ্গুয়েজ বলে অবহিত করেন। তিনি বলেন, প্রতিবেশী যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে বা অন্তত আপনার ক্ষতি না করে তবে স্বাভাবিকভাবেই আপনি তাদের বিপদে সাহায্য করবেন। ভারত ঠিক সেটাই করে আসছে। বুঝেন? কিন্তু প্রতিবেশী আপনার সাথে যদি ভালো ব্যবহার করে, আর ভালো ব্যবহার যদি না করেন, যদি আপনি তার কোনো ক্ষতি না করেন, তারপরেও কিন্তু আপনি যদি তার কোনো ক্ষতি না করেন তারপরও সে আপনাকে সহায়তার জন্য হাত বাড়াই দেবে। নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে গিয়ে জয়শঙ্কর কোভিডের সময় প্রতিবেশী দেশগুলোকে ভারতের ভ্যাকসিন, মৈত্রী এবং ইউক্রেন যুদ্ধের সময় খাদ্য ও জ্বালানি সংকটে সাহায্যের কথা তুলে ধরেন। বিশেষ করে শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকটের সময় ভারত কিভাবে $4 বিলিয়ন সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছিল এবং ঘূর্ণিঝড়ের সময় দ্রুত উদ্ধারকারী দল পাঠিয়েছিল সেই উদাহরণ দেন তিনি। তার মতে, বিপদের সময় ভারতের উপর যে ভরসা করা যায় তা প্রতিবেশী দেশের সাধারণ মানুষও জানেন। পশ্চিমের প্রতিবেশী অর্থাৎ পাকিস্তানের নাম না করে কড়া বার্তা দেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, যদি কোনো দেশ ইচ্ছাকৃতভাবে এবং ক্রমাগত সন্ত্রাসবাদ চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে আমাদের ও নিজেদের রক্ষা করার অধিকার আছে, আমরা সেই অধিকার প্রয়োগ করব। বুঝেন? কিন্তু কথাটা কি বলেছে আমি একটু আবার বোঝাচ্ছি। পশ্চিমের প্রতিবেশী অর্থাৎ পাকিস্তানের নাম
তিনি মুখে না নিয়ে কড়া বার্তা দেন। বলেন, যদি কোনো দেশ ইচ্ছাকৃতভাবে এবং ক্রমাগত সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে আমাদেরও নিজেদের আত্মরক্ষা করার অধিকার আছে, আমরা সেই অধিকার প্রয়োগ করব। এর আগে তিনি কি বলেছেন, যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যদি তারা আমাদের কোনো সহযোগিতা না করে সমস্যা নাই, কিন্তু যদি আমাদের কোনো ক্ষতি করে, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, তাহলে আমাদের বন্ধুত্ব বা আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। আর এখানে তিনি কথাটা কি বলেছেন, আমরা চুপ থাকবো না, কেউ সন্ত্রাসবাদ পাকিস্তানের নামটা উল্লেখ না করে তিনি বলেছেন না যে আত্মরক্ষার জন্য আমাদের অধিকার আছে, আমরা সেই অধিকার সর্বোচ্চ রকমের প্রয়োগ করব, কথাটা এখানে উল্লেখ করেছেন। সিন্ধু জল চুক্তি, ওয়াটার শেয়ারিং অ্যারেঞ্জমেন্ট প্রসঙ্গে টেনে তিনি ইঙ্গিত দেন যে ভালো সম্পর্কের খাতিরেই অতীতে জলবন্টন চুক্তি হয়েছিল, কিন্তু এক হাতে সন্ত্রাসবাদ চালানো এবং অন্য হাতে জলবন্টনের সুবিধা ভোগ করা, এই দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। জানেন, সিন্ধু জল চুক্তি হয়েছে পাকিস্তানের সাথে, কিন্তু সেই পাকিস্তানে তারা সেই নদীর পানি তারা ভোগ করবে, সুবিধা নেবে, আবার অন্যদিকে সন্ত্রাসবাদ চালিয়ে নেবে, এটা হইতে পারে না। সুতরাং তারা সেই চুক্তি থেকে প্রয়োজনে ফিরে আসবে, সেখানে করা বার্তা। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভারত চায় তার অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল প্রতিবেশী দেশগুলিও উপভোগ করুক। তিনি বলছেন যে ভারত চাচ্ছে যে তাদের দেশে যে অর্থনৈতিক আজকে যে পরিবর্তনটা আসছে, সেই পরিবর্তনের সুফলটা পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলো ভোগ করুক, সমস্যা নেই, ভোগ করে তারাও পরিবর্তনে আসুক, এটাই তিনি কিন্তু এখানে উল্লেখ করেছেন সুন্দরভাবে। এবং বাংলাদেশে আসন্ন নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা তাদের নির্বাচনের শুভকামনা জানাই এবং আশা করি পরিস্থিতি স্থিতিশীল হলে এই অঞ্চলে ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। আরো বলেছেন, পরিশেষে বিদেশমন্ত্রী জানান, ভারতের উন্নতি এখন একটি লিফটিং টাইড বা জলোচ্ছ্বাসের মতো, যার সুফল দক্ষিণ এশিয়ার সব প্রতিবেশী রাষ্ট্রই পাবে, যদি তারা সদিচ্ছা বজায় রাখে। বন্ধুরা, পুরো তথ্যগুলো যদি একটু অ্যানালাইজ করেন বা একটু যদি বিশ্লেষণ করেন, তিনি এখানে ভারত স্পষ্টভাবে বলে দিয়েছে, দক্ষিণ এশিয়ার কোনো দেশ যদি তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নাও হয়, যদি তারা চেষ্টা করে যে না এখান থেকে বের হয়ে আসার জন্য অর্থনৈতিকভাবে, তাহলে তাদেরকে সহায়তা করবে ভারত। এরপরে যদি তারা সেই সকল রাষ্ট্রগুলো যদি ভারতকে কোনো সহযোগিতা নাও করে, কিন্তু ভারতকে কোনো ক্ষতি করবে না, যদি কোনো ক্ষতি না করে, সহায়তার দরকার নাই, কিন্তু যদি ক্ষতি না করে, তারপরও ভারত সেই সকল দেশকে সহায়তা করার জন্য সর্বদা প্রস্তুত আছে। কিন্তু কোনো দেশ যদি কোনো সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, তাহলে ভারত চুপ করে বসে থাকবে না, কারণ বন্ধুত্ব আর সন্ত্রাসবাদ একসাথে চলতে পারে না, স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছেন। সম্প্রতি সময় আপনারা জানেন যে 24 5 আগস্ট পরবর্তী সময় এখন পর্যন্ত রানিং সেটা চলতেছে। পাকিস্তান সর্বত্রভাবে চাচ্ছে তারা বাংলাদেশের মাটি ব্যবহার করে, আর ওই দিক থেকে পশ্চিম দিক থেকে এবং পূর্ব দিক থেকে তারা দুই দিক থেকে ভারতকে আক্রমণ করতে চাচ্ছে। এই কারণে ভারতের মাটি তারা অবাধে ব্যবহার করার সুযোগও দিতেছে ডেভিল ইনুস এবং বাংলাদেশের বর্তমান সেনাবাহিনীর একটি অংশ, সেই সুযোগটা তারা দিচ্ছে। এবং এটা যে ভারত নজরদারি রাখতেছে না তা নয়, সুতরাং আত্মরক্ষার অধিকার কিন্তু তাদের আছে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেনে কেন অভিযান চালাচ্ছে? সন্ত্রাসবাদ নির্মূলের জন্য। ইহুদিবাদী দখলদার ইহুদিবাদী ফিলিস্তিনে কেন অভিযান চালাচ্ছে? সন্ত্রাসবাদ, হামাস তাদেরকে হামলা করতেছে, তাদের আত্মরক্ষার অধিকার আছে, এটাই তো তাদের হেডলাইন। এই তো আজকে একটা সময় দেখা যাবে যে ধীরে ধীরে বাংলাদেশের বর্তমান অবস্থা, যে পাকিস্তানকে যে মাটি দেওয়া হচ্ছে এবং সেই মাটি ব্যবহার করে ভারতকে উভয় দিক থেকে হামলা করবে, তাহলে কি ভারত নিশ্চুপ বসে থাকবে? তাদের তো আত্মরক্ষার অধিকার আছে। তারা যদি সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে, যে ওইখান থেকে হামলাটা আসতেছে, একটা ঢিল মেরে দেখেন না ওইখান থেকে, পাকিস্তানের একটা ঢিল মেরে দেখেন, তখন পরিস্থিতি কি হবে? ভারত যখন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা করবে, যখন গুলি করবে, বোমা মারবে, কয়টা গুলি বোমা সন্ত্রাসীদের লাগবে? প্রত্যেক ঢাকাবাসীর মধ্যে বেশিরভাগই হতাহতের ঘটনাটা ঘটবে। এটাই তো স্বাভাবিক, এটাই তো হয়। সুতরাং এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হলে অবশ্যই এই মুহূর্ত থেকে যে ষড়যন্ত্রগুলো চলতেছে বাংলাদেশের মাটি নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে, আপনারা দেখেছেন এই মুহূর্ত থেকে যে জামাত স্বাধীনতা বিরোধী তারা কিন্তু ওপেন ভাবে বলতেছে 54 বছরের পরাজয়ের বা হেরে যাওয়ার প্রতিশোধ নেওয়ার সুযোগ তাদের আসছে, এবং তারা সেটা একেবারে সরাসরি এখন বলতেছে যে ক্ষমতায় আসি তখন 10টা খুন করলেও কারো সাধ্য নয় তাদের সামনে দাঁড়ানোর, এটা তারা বলতেছে।
সেই সুযোগটা তারা চাচ্ছে। এবং তারা যে জানেন যে গোলাম আজম, গু আজম যাকে বলা হয়, সে কিন্তু পূর্ব পাকিস্তান তথা আমাদের বাংলাদেশ পুনরুদ্ধারের কমিটিও করেছে। এবং সেইটাই তারা তাদের সিনিয়র নেতা সেই গো আজমের সেই স্বপ্নই তারা বাস্তবায়ন করার লক্ষ্যেই তারা এগিয়ে যাচ্ছে। এবং সেই সাথেই তারা মূলত বাংলাদেশের মাটিটাকে পূর্ব পাকিস্তানে সেই পুনরুদ্ধার কমিটির কাজটাই করতেছে এই স্বাধীনতা বিরোধীরা, আপনারা জানেন। সুতরাং এই মুহূর্ত থেকে আসলে এখান থেকে বের হইতে হলে ধীরে ধীরে আর কিছুটা দিন তো নির্বাচন, এই 1.5 মাস, এরপরে তো জনগণ বা আপনারা সবকিছু সামনে একেবারে স্পষ্ট হয়ে যাবে যে এই সকল জঙ্গি, দেশবিরোধী, স্বাধীনতা বিরোধী, এই রাজাকারের বাচ্চা, রাজাকারের শাবকরা, এদের সংখ্যা পরিমাণটা একেবারে কম মনে করলেই হবে না। আপনারা জানেন যে 71 সালে কিন্তু পাকিস্তানি মিলিটারি আমাদের দেশে অসংখ্য নারীদেরকে ধর্ষণ করেছিল, রেপ করেছিল। তৎকালীন সময় নারীরা বেশিরভাগ অজ্ঞ ছিল, তারা তেমন শিক্ষিত ছিল না, যে কারণে তারা পাকিস্তানে রেখে যাওয়া যে ধর্ষণের শিকার হয়েছিল, তারা প্রোটেকশন নিয়ে সেই সকল পেটে রাখা সেই বীরযুবা বাচ্চাকে তারা নষ্ট করতে পারে না, তারা সেটা প্রসব করেছে। আর সেই প্রসব করা, এই যে দেখতেছেন চট্টগ্রাম নিউজ নামে যে লেখাটি, এটা কিন্তু সেই নারীর গর্ভে জন্ম নেওয়া এই সকল কুলঙ্গার গুলা, এই রাজাকারের বাচ্চারা, যারা আপনি মুক্তিযুদ্ধ এবং আপনারা আমাদের যে মুক্তিযোদ্ধার মাধ্যমে যে দেশটা আজকে পেয়েছে, এটা নিয়ে কথা বলে ওরা বলবে চেতনার কথা বলা হবে না, 71 কি হয়েছে না সেসব কথা বলা হবে না, কারণ ওরা ওই যে রাজাকারের বীর্য যে রেখে গেছে, সেই বীর্যে জন্ম নেওয়া এই কুলঙ্গার গুলা, ওদের মা রাজাকারের মিলিটারি কর্তৃক ধর্ষিত হয়েছে। আমি এদেরকে সবসময় একটা কথা বলে রাখো ভাই, আওয়ামী লীগ সরকার ক্ষমতার সাথে তোমরা বকো যকো যা খুশি করো না কেন, তোমরা আমার সাথে যোগাযোগ করো, আমার সাথে যোগাযোগ করো দাদা ভাইয়ের সাথে। আমি তোমার মায়েদের নামে, তারা যেহেতু 71 সালে ধর্ষিত হয়েছে, তারা বীরঙ্গনা, আমি বীরঙ্গনার কাট করে দেব। কিন্তু সেই বীরঙ্গনার নারী সেদিন সন্তান জন্ম দিয়েছিল না, প্রসব করেছিল, সেই সন্তানের বিষয়েও আমাদের তদারকি করতে হবে, আমাদের তাদের বিষয়ে খোঁজ খবর নিতে হবে। এটা সুতরাং আপনি আপনার এলাকার আশপাশে খুব শীঘ্রই আপনার চিন্তিত হবার কারণে আমরা সত্য ন্যায়ের পথে এবং আমরা মীমাংসিত ইতিহাসকে যারা বিকৃত করতেছে তাদের বিরুদ্ধেই আমাদের আজকের এই সংগ্রাম, আজকে আমাদের এই অবস্থান। সুতরাং আমরা তো এই 1.5 বছরের ব্যবধানে আমরা আমাদের অনেক কয়েক হাজার ভাইকে, সহযোদ্ধাকে হারিয়েছি, লক্ষ লক্ষ ভাইরা, সহযোদ্ধারা জেলের মধ্যে কারাবন্দী অবস্থায় রয়েছেন। আমরা কি চুপ রয়েছি? দেখুন না আমার দিকে, এই যে দেখুন, যে কপালে যে কাটা দাগগুলো দেখতেছেন, একেবারে মায়ের দাগ, মায়ের আমার 9টা সেলাই লাগছে কপালের মধ্যে। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, 4বার মবের শিকার। আমি কি নিষ্ঠুপ হয়ে আছি? আমি তো বেহায়ার মতো 71-এর পক্ষে কথা বলতেছি, নির্লজ্জের মতো বঙ্গবন্ধুকে আমি ভালোবাসি, আমি বঙ্গবন্ধুর দালাল, এই কথাটা বলতে আমি লজ্জাবোধ করি না, বরঞ্চ আমি গর্বিত, আমি গর্ববোধ করছি। সুতরাং ভাইরা আমার, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, স্ব জায়গা থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে সর্বোচ্চ রকমের। বিশেষ করে আমাদের বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী যারা রয়েছেন, তাদের থেকে 71-এর ইতিহাসগুলো জানতে হবে। তাহলে আপনি প্রকৃত ইতিহাস কি, আজকে যে দেশটা আমরা পেয়েছি, যে মানচিত্র লাল সবুজের পতাকা, এটা ভাই ভীষণ, 1 দিনে 2 দিনে হয়নি, অনেক বড় সংগ্রাম, বিশাল সংগ্রামের মাধ্যমে আজকে হয়েছে। মুক্তিযুদ্ধ হয়েছে 9 মাস, সেটা ঠিক আছে, কিন্তু তার আগে যে আরো প্রায় 19 বছর বা 20 বছরের মতো সংগ্রাম করতে হয়েছে। শুনে না বঙ্গবন্ধু সেই কথাটা বলেন, সে তার জীবনে যৌবনের 17টা বছর জেলের মধ্যে কাটিয়েছেন, 57টা বছরের মধ্যে। সুতরাং আমরা 2-4-5 মাস জেল খাটলে আমরা ক্লান্ত না, কারণ আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং এই মুহূর্ত থেকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দেখবেন যে সকল স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাগুলো আছে, সেই শাবকগুলো আছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে ওদের বিষয়গুলো আপনাকে মার্ক করে রাখতে হবে, নোট করে রাখতে হবে। কেননা আমরা যখন এই যে স্বাধীনতা, এটা যখন আমাদের চূড়ান্ত বিজয় চলে আসবে, এরপরে আমরা কিছুদিন সময় পাবো এই সকল স্বাধীনতা বিরোধীদের একেবারে আকাশে তুলে দেওয়ার জন্য। সুতরাং আমরা যেন সেই জায়গা থেকে আবার নতুন করে খুঁজতে নয়, ও কই, ও এই লোকটা কে, কি না, আগে থেকে নোট করে রাখুন, কোথায় বাড়িঘাট, এগুলো চিনে রাখুন, সমস্যা নেই। ঠিক ওই সময় আমরা একবারে এদেরকে অক্সিজেন বন্ধ করে দেবো বাংলাদেশ থেকে, ইনশাল্লাহ আমরা আকাশে পাঠাই দেবো রাজাকারদের মতো করি। সেই জায়গাটা যেন আমরা করতে পারি, সেই যথেষ্ট যে সময়টা পাবো, সেই সময়ের মধ্যে আমাদের পুরো এলাকা, আপনার গ্রামের দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনার উপজেলার দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে আপনাকে সম্মিলিত হতে হবে, যেন আমরা মাত্র 10-12 দিনের মধ্যে আমাদের যখন আমাদের বিজয়টা চূড়ান্তভাবে চলে আসবে, সেই বিজয়ের মধ্য দিয়ে এই সকল রাজাকারের শাবকদের জন্য আমরা চিরতরে উচ্ছেদ করে দিতে পারি বাংলাদেশের মাটি থেকে। যেগুলো লুকাই যাবে, অনেকে পালাই যাবে, সে পালাই গেলেও পৃথিবীর যে প্রান্তে 32 নাম্বার যারা আঘাত এনেছে, তারা আমাদের বীর মুক্তিযোদ্ধার গায়ে আঘাত এনেছে, জুতার মালা দিয়েছে, কবরে আগুন ধরিয়ে দিয়েছে, তাদের প্রত্যেকের ভিডিও ফুটেজগুলো, ক্লিপগুলো নোট করে রাখবেন। আমরা যেন তাদেরকে খুঁজতে আমাদের বেশি সময় না লাগে, আমরা যেন তাদের বাড়িঘর সবকিছু চিনতে পারি। পৃথিবীর যে প্রান্তে যাক না কেন, দুনিয়ার অক্সিজেন তাদের জন্য হারাম করে দেব ইনশাআল্লাহ। আর সেভাবেই আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি এটি একেবারে লাইভের মাধ্যমেই বলে দিলাম যে স্বাধীনতা বিরোধী, ৭১ বিরোধী এবং আমাদের দেশ বিরোধী সেই রাজাকারের বাচ্চা, রাজাকারগুলা যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় প্রভাবশালী হোক না কেন, পৃথিবীর যে প্রান্তে তারা থাকুক না কেন, তাদের অক্সিজেন আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আর বাংলার জমিনে থেকে যত সুদিন পর্যন্ত এইসব এদের শাবক রাজাকারের ছেলের ছেলে অর্থাৎ নাতির পুতিও যদি হয়, তার অক্সিজেন ছেড়ে দেশে থাকতে পারবে না, সোজা কথা। কারণ আমরা দেখেছি ৩২ নম্বর, আমরা দেখেছি কোন এই যে মানে আমার থেকে মেবি ১০-১২ বছরের ছোট হবে এমন লোককেও দেখছি, জেনজি, ওদের জেনজি বলা হয়, তারা বলে যে আমি ৩২ নম্বর ভাঙতে পারলে আমার দাদা দাদির আত্মা শান্তি পাইতো। আমার বাপ অনেকদিন আগে মারা গেছে, দাদা দাদিমার তাদের আত্মা নাকি শান্তি পেত। কেন আত্মা শান্তি পেত বুঝতে বাকি নেই, কারণ ওদের দাদা দাদি রাজাকারী ছিল, ৭১ বিরোধী ছিল। সুতরাং যারা ৭১ বিরোধী তাদের তো খাস শত্রু বঙ্গবন্ধু, স্বাভাবিক এটাই হবে। সুতরাং এই নাতিপুতি আমরা রাখবো না দেশের মধ্যে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এত সময় অনেকে কথা শুনতেছিলেন, দেখতেছি হাবিবুর রহমান ইকবাল ভাই কমেন্ট করেছেন, আয়েশা বেগম কমেন্ট করেছেন, রাকিবুল ইসলাম ভাই কমেন্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছেন এবং এত সময় আপনারা সময় নিয়ে আমার কথাগুলো শুনতেছিলেন। তো আপনাদের থেকে বিদায় নেব। আমি জরুরি খবরটা একটু আপনাদের সাথে প্রকাশ করার জন্য মূলত আসছি। রাকিবুল হাসান ভাই কেমন আছেন? আমি মুজিব চেতনায় বিশ্বাসী, আপনার আন্তরিক ওয়েলকাম। জয় বাংলা বন্ধু, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাকিবুল ভাই। তো ভাই আমি বিদায় নেব। যারা এত সময় লাইভটিতে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সঠিক পথে রাখেন এবং আমি যেন প্রকৃত একজন মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি বা আমার দুনিয়ার সফর শেষ করতে পারি, সেই দোয়াটা করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আমরা যেন সঠিক পথে এবং মীমাংসিত ইতিহাসকে যারা বিকৃত করেছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে কাজ করতে পারি এবং যারা আমাদের মীমাংসিত ইতিহাসকে কলঙ্কিত করছে, বিকৃত করছে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার, আমাদের সবসময় থাকবো। অসংখ্য ধন্যবাদ বা এত সময় যারা ছিলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।